আমরা প্রফেশনাল প্র্যাকটিস কোর্সের ৫টা টপিক কভার করছি। আজকে ৫টা টপিকের স্লাইড গুলাও সব আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপলোড করছি। প্লাস হচ্ছে একটা পরীক্ষা নিতে যাচ্ছিলাম। তো আপনারা মানে সবাই নিজেরা ডিসকাশন করে ওই যে ৫টা টপিক হচ্ছে আপলোড করছি, ওই ৫টার মধ্যে কোনটা আপনাদের ভালো মনে হয় বা আপনারা ইজি মনে করেন, আপনাদের ইচ্ছা। যেকোনো একটা টপিক চুজ করে আমাকে বললে আমি একটা ডেট ঠিক করব। তো আমরা একটা পরীক্ষা নিব আরকি ওই পার্টিকুলার ডেটে। যে ৫টা টপিক আমরা শেষ করছি ৫টা টপিকের উপরে। আজকে নতুন একটা টপিক শুরু করব। আজকের টপিকটা ছোট, মানে একদিনে শেষ করা যাবে। আমরা আসেন শুরু করি। আচ্ছা, আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে, দেখেন, পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। টপিকটা শুরু করার আগে টপিকটার নাম শুনেই মানে বুঝতে পারার কথা আসলে যে এখানে আমরা আসলে কি পড়ব। মানে মেইনলি এইখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা উন্নয়ন প্রকল্প এমনি এমনি সাকসেসফুল হয় না। এটাকে সাকসেসফুল করার জন্য এই প্রজেক্টটা বা এই উন্নয়ন প্রকল্পটা হচ্ছে যাদের জন্য করা হচ্ছে, যারা অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্ট প্রজেক্ট বা কোনো একটা প্রকল্পের দ্বারা বা বেনিফিটেড হবে বা যাদের লাভ হবে, তাদেরকে যদি এই ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে ইনভলভ করা যায় বা তাদেরকে যদি মানে এটার সাথে কোনোভাবে নিযুক্ত করা যায়, তাইলে তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়। ঠিক আছে? তো এই টপিকটার মেইন থিম হচ্ছে এটাই, যে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। ঠিক আছে? মানে যারা হচ্ছে বেনিফিটেড হবে বা যারা লাভবান হবে তাদেরকে পার্টিসিপেট করানো। তো দেখেন যে conceptually participation of beneficiaries may be defined as a bottom-up approach to development project where the grassroots people, the primary intended beneficiaries of the project, are involved in the implementation and, more importantly, in the operation and maintenance of the project. মানে হচ্ছে এটা এমন একটা কনসেপ্ট যে যেই কনসেপ্টের আন্ডারে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে যারা হচ্ছে একদম তৃণমূল মানে গ্রাস রুট পিপল, মানে গরিব দুস্থ অসহায় যাদের জন্য আসলে প্রজেক্টটা করা হচ্ছে, মানে যারা হচ্ছে প্রাইমারি ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ, মানে যাদের লাভের কথা মেইনলি চিন্তা করা হচ্ছে, যদি কোনোভাবে তাদেরকে প্রজেক্টে ইনভলভ করা যায় প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করার সময়, বা প্রজেক্টটা যখন মানে আপনার এস্টাবলিশ করা হবে বা প্রজেক্টটা হচ্ছে কমপ্লিট করা হবে, তখন যদি তাদেরকে সামহাউ এই প্রজেক্টের সাথে ইনভলভ করা যায় এবং পরবর্তীতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তাদেরকে শুধুমাত্র প্রজেক্টের সাথে ইনভলভ করলেই হবে না এস্টাবলিশের সময়। কারণ প্রজেক্টটা মনে করেন শেষ কমপ্লিট হয়ে গেছে, সাপোজ গ্রামে একটা ব্রিজ তৈরি হবে, ওই ব্রিজটা তৈরি হইলে গ্রামের মানুষের অনেক মনে করেন যে জীবনযাত্রার মান ইমপ্রুভ হবে, তারা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। এখন ব্রিজটা তৈরি করার সময় আমি গ্রামের মানুষকে ব্রিজ তৈরির কাজে হচ্ছে ইনভলভ করলাম, তৈরি শেষ, গ্রামের মানুষও হচ্ছে মনে করেন ওই ব্রিজটার আর কোনো দেখাশোনা করতেছে না, ওই ব্রিজটার প্রতি তাদের আর কোনো খেয়াল টেয়াল নাই, তাইলে কিন্তু আসলে এই পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ ফুলফিল হইলো না। আমার টার্গেট হচ্ছে যখন কনস্ট্রাকশন কাজ হবে, মানে একটা মনে করেন শুধু কনস্ট্রাকশন কাজ না, যে কোনো রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে একটা গ্রামে বা একটা শহরে, তখন এটার দ্বারা আলটিমেটলি যারা বেনিফিটেড হচ্ছে তাদেরকে এটার সাথে ইনভলভ করা, এবং এই জিনিসটা হয়ে যাওয়ার পরে ওইটা যখন অপারেশন ফেজে চলে যাবে, ওইটা যখন কাজ করবে, সাপোজ একটা ব্রিজ মানুষজন ইউজ করা শুরু করছে, এটা হচ্ছে ওই ব্রিজটার অপারেশন ফেজ। ওই অপারেশন ফেজ এবং মেনটেনেন্স ফেজ, মানে ব্রিজটা ঠিক মতো মেনটেন করা, মনে করেন কয়েক বছর পর হচ্ছে ব্রিজটার কোনো এক জায়গায় একটা কলাম হচ্ছে ভেঙে গেল, ওইটাকে আবার মেরামত করা, ঠিক মতো মনে করেন ব্রিজের উপরের যে সার্ফেসটা আছে ওই সার্ফেসটা ড্যামেজ হয়ে গেছে, ওইখানে হচ্ছে আবার মানে রিসার্ফেসিং করা, এই যে মেনটেনেন্স কাজগুলা, এইগুলা ঠিক মতো যদি করা হয় এবং এই কাজগুলাতে যদি ইমপ্লিমেন্টেশন, অপারেশন এবং মেনটেনেন্স এই 3টা ফেজেই যদি আমি গ্রাসরুট পিপল এবং যারা হচ্ছে এই প্রজেক্ট থেকে প্রাইমারি ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি তাদেরকে ইনভলভ করতে পারি, তাইলে আমি বলতে পারি যে কনসেপচুয়ালি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর করা গেছে। আমার কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছেন? আমি কাদেরকে মানে প্রজেক্টে ইনভলভ করব, যারা হচ্ছে গ্রাসরুট পিপল মানে হচ্ছে একদম তৃণমূল যারা আছে তাদেরকে, প্লাস প্রাইমারি ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ, মানে যারা হচ্ছে যাদের লাভের কথা চিন্তা করে প্রজেক্টটা রান করা হচ্ছে বা প্রজেক্ট এস্টাবলিশ করা হচ্ছে, এবং
তাদের এই গ্রাসরুট পিপল এবং প্রাইমারি ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ এদেরকে আমি কোথায় ইনভলভ করব? একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সময়, অপারেশন যখন হবে, মানে অপারেশন ফেজে যখন প্রজেক্টটা কাজ করবে, এবং মেইনটেনেন্স ফেজে, এই তিনটা ফেজে তাদেরকে যদি আমি ইনভলভ করতে পারি, তাইলে আমি বলতে পারবো যে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর হয়েছে। আচ্ছা, দেখেন যে দিস মেথড এনশিওরস দ্য প্রজেক্ট এন্ড ইটস বেনিফিটস আর সাস্টেইনড ফর লঙ্গার পিরিয়ডস সিন্স দ্য পিপল হু উইল বেনিফিট লুকস আফটার দ্য মেইনটেনেন্স ফর দেয়ার ওন বেনিফিট। মানে এই মেথডটা, এই যে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ, এই মেথডটা এনশিওর করে যে কোন একটা প্রজেক্ট অনেকদিন সাস্টেইন করবে, বা এই প্রজেক্টটার লাইফ টাইম অনেক বেশি কি বলবো, অনেক বেশি লং হবে বা লম্বা হবে। কিভাবে অনেকদিন এটা সাস্টেইন করবে? কারণ এই প্রজেক্ট থেকে যারা বেনিফিটেড হচ্ছে তাদেরকে যদি আপনি এটার মেইনটেনেন্স বা অপারেশনের কাজে নিজে নিযুক্ত করেন, তারা নিজেদের লাভের জন্যই এটার মেইনটেনেন্স বা অপারেশন ঠিক মতো করবে। কারণ তারা জানে যে এখান থেকে তাদের লাভ আসতেছে বা তারা এখান থেকে বেনিফিটেড হচ্ছে। ঠিক আছে? রিয়েল ডেভেলপমেন্ট বাই ডেফিনেশন মাস্ট ইনভলভ বেনিফিশিয়ারিজ ইন দেয়ার ওন ইমপ্রুভমেন্ট। মানে সত্যিকারের উন্নয়ন বা ডেভেলপমেন্ট বলতে আমরা ওইটাকেই বুঝি যখন এই উন্নয়নের দ্বারা যারা বেনিফিটেড হবে তাদেরকে আমি মানে এটার সাথে সরাসরি ইনভলভ করতে পারবো। উইদাউট পার্টিসিপেশন পিপল মে বেনিফিট ফ্রম দ্য প্রজেক্ট বাট নট ডেভেলপ ফ্রম এ প্রজেক্ট। মানে যারা আসলে বেনিফিটেড হচ্ছে তাদেরকে যদি আমি ইনভলভ না করাইতে পারি, আলটিমেটলি হয়তো তারা প্রজেক্ট থেকে বেনিফিটেড হবে, তাদের লাভ হবে। যে গ্রামে একটা ব্রিজ হইলো, তখন গ্রামের মানুষজন এই ব্রিজটা ইউজ করে গ্রাম থেকে শহরে তাদের পণ্য মালামাল বা এরকম মনে করেন হাট বাজার করতে যাইতে পারতেছে, বা তারা যদি কোনো পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করে থাকে ওইগুলো শহরে গিয়ে একটু ভালো দামে বিক্রি করতে পারতেছে। ওকে, মানলাম তাদের লাভ হচ্ছে, বাট আলটিমেটলি তারা যদি এই ব্রিজটার সাথে ব্রিজটার কনস্ট্রাকশন, মেইনটেনেন্স, অপারেশন এই ফেজগুলোর সাথে ইনভলভ না থাকে, তাহলে তাদের সেলফ ডেভেলপমেন্ট বলে আসলে কিছু হচ্ছে না। দেখা গেল গ্রামের কিছু বেকার মানুষ এই ব্রিজটা তৈরি করার সময় মানে সরাসরি কাজ করলো, তাহলে তারা হচ্ছে রাজমিস্ত্রির কাজ সম্পর্কে তাদের কিছু এক্সপিরিয়েন্স হলো, পরবর্তীতে তারা এই এক্সপিরিয়েন্সটা ইউজ করে অন্য জায়গায় কিছু একটা করে খাইতে পারবে। বাট আলটিমেটলি যদি তারা ইনভলভ না হয়, ব্রিজ হইলো, তারা ব্রিজটা ইউজ করতেছে, যাইতেছে আসতেছে, তাদের সেরকম কোনো লাভ হচ্ছে না আসলে। ঠিক আছে? তো দাস পার্টিসিপেশন হ্যাজ ইন্ট্রিনসিক ভ্যালু, তার মানে হচ্ছে এরকম ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলাতে যদি সরাসরি মানুষকে ইনভলভ করা যায় বা পার্টিসিপেট করানো যায়, এটার একটা গুরুত্বপূর্ণ বা মাহাত্মপূর্ণ ভ্যালু আছে আসলে। আচ্ছা, and oftentimes this is the only practical solution in rural development project। মানে গ্রামের দিকে যদি কোনো এরকম উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়, মনে করেন গ্রামের মানুষকে কৃষিকাজে আরো বেশি ইনভলভ করানো, বা গ্রামের মানুষ মনে করেন শিক্ষিত করার চেষ্টা করতেছেন আপনি গ্রামের মানুষদেরকে, বা গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা এনশিওর করার চেষ্টা করতেছেন। তো অনেক সময় গ্রামে এই ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলা সাকসেসফুল করতে হইলে এই মানে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ ছাড়া আসলে কোনো উপায় নেই। ঠিক আছে? সাপোজ মনে করেন যে গ্রামে আপনি চিন্তা করলেন যে একটা গ্রামে এরকম কিছু মানে অসুস্থ পরিবার আছে, বা যারা ঠিক মতো হচ্ছে হেলথ বেনিফিট পাচ্ছে না, বা যাদের কাছে ডাক্তার পৌঁছাচ্ছে না, আপনি তাদের জন্য মানে এরকম মাসে একবার বা মানে 6 মাসে একবার একটা ফ্রি ক্যাম্পেইনের ব্যবস্থা করবেন, যেখানে শহর থেকে ডাক্তার গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিবে। আলটিমেটলি যখন শহর থেকে ডাক্তার গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে 6 মাস পর পর একবার, আলটিমেটলি মানে এই মাঝখানে তো অনেকে অসুস্থ হচ্ছে, তাদের আলটিমেটলি কোনো লাভ হইতেছে? লাভ তো হইতেছে না। আপনি যদি এরকম 6 মাস পর পর ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছেন ভালো কথা, বাট পাশাপাশি যদি গ্রামের কিছু মানুষকে আপনি মানে কি বলবো ট্রেনিং দিতে পারতেন, যে প্রি মেডিকেল বা প্যারামেডিক ট্রেনিং, যে মানে ডাক্তারের কাছে যাওয়ার আগে ছোটখাটো অসুখ টসুখ নিজেরা নিজেরা কিভাবে সারাইতে পারে, মানে হালকা অসুখ, তাইলে দেখা যেত যে তারা আসলে আলটিমেটলি এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হইতো। তারা নিজেরাও নিজেদের ট্রিটমেন্ট করতে পারতো, প্লাস আশেপাশে তারা মানে ছোটখাটো কিছু একটা করে নিজেরা আর্নিং এর একটা সোর্স বের করতে পারতো। আচ্ছা, it would be rather impractical to assume that the project implementers, who are generally not from the project area, would be able to carry out maintenance and sustain the project in the long run। মানে এটা চিন্তা করা আসলে অবাস্তব বা ইমপ্র্যাকটিক্যাল যে যারা ওই এরিয়ার বাসিন্দা না, তারা যদি এরকম কোনো জায়গায় একটা উন্নয়ন প্রজেক্ট বা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট রান করে, তারা কিন্তু ওইটা মেনটেনেন্স করার সময় থাকতেছে না, তারা জাস্ট প্রজেক্টটা শেষ হলে তারা ওই জায়গা থেকে চলে আসতেছে। তো তারা যেহেতু প্রজেক্টটা এস্টাবলিশ করতেছে, তারাই ভালো বুঝবে ওটা মেনটেনেন্স কিভাবে করতে হবে। বাট যদি তারা ওই এলাকার বাসিন্দা না হয় বা ওই এলাকার মানুষ না হয়,
তাদের তো আসলে দায়িত্বের মধ্যে পড়ে না যে ওইখানে থাকা বা মেনটেনেন্স করা। তাদের কাজ হচ্ছে তাদেরকে সরকার টাকা দিছে, তারা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট রান করবে, প্রজেক্ট শেষ, তাদের কাজও শেষ। ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই যে আমাদের মানে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা অনেক বড় কর্মক্ষেত্র এবং লুক্রেটিভ কর্মক্ষেত্র হচ্ছে এই যে কক্সবাজারে যে রোহিঙ্গা প্রজেক্ট, রোহিঙ্গা প্রজেক্টে বাইরে থেকে বিভিন্ন এনজিওরা এসে ইনভেস্ট করতেছে। তো এই এনজিওর আন্ডারে রোহিঙ্গাদের প্রপার স্যানিটেশন ব্যবস্থা, প্রপার ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করার জন্য প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার তারা নেয়। ওদের জন্য আবার ঘরটরা বানাইতে হয় রোহিঙ্গাদের জন্য। তো আমাকে একটু মানে আইডিয়া দিতে পারবেন যে রোহিঙ্গাদের জন্য যে এরকম সুযোগ সুবিধাগুলো এনশিওর করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারদের স্যালারি কেমন এই এনজিও গুলাতে? কেউ একটু আইডিয়া দিতে পারবেন? সবাই চুপ। না স্যার, 12 থেকে 13 হাজার। 12 থেকে 13 হাজার? স্যার 1 থেকে 1.5 লাখ টাকা। এটা কে বলছেন? আমি বলছি স্যার, ঝলক। আপনার সঠিক আইডিয়া আছে। জি স্যার। রোহিঙ্গা প্রজেক্টে যেসব সিভিল ইঞ্জিনিয়ার ঢুকতেছে তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে, তো মানে 6 মাস স্যার পরে এটা তারা, কি কোন সরকারি আন্ডারে ঢুকতেছে স্যার নাকি জাস্ট এনজিও, এনজিও এনজিও আন্ডারে ঢুকতেছে? এবং এখানে ঢুকতে হলে আপনার জাস্ট স্ট্রং লিঙ্ক আপ লাগবে, আর কিচ্ছু না। মানে আমি যেটা দেখছি আমার আসানুল্লাহর অনেক জুনিয়র সিনিয়র, মানে আসানুল্লাহর একটা পুরো কোরাম আছে এখানে, মানে আমার বড় ভাই বলেন বা জুনিয়র ছোট ভাই যারা আছে, মানে একজন ঢুকছে বাকি সবাইকে তারা হচ্ছে ওইখানে জাস্ট অপরচুনিটি দিছে এবং এক একজন বেশ ভালো আছে। মানে এখন একটা প্রবলেম হচ্ছে সেটা, যখনই এই প্রজেক্ট শেষ, মনে করেন এনজিও গুলা চলে গেল বা রোহিঙ্গাদেরকে হচ্ছে বাংলাদেশ সরকার তাদের দেশে পাঠাই দিল বা এনজিও গুলা মনে করেন ইনভেস্ট করা বন্ধ করে দিল, তখন হচ্ছে আলটিমেটলি ওদের চাকরিটা হয়তো থাকবে না। মানে ওরা একটা এরকম প্রজেক্টের আন্ডারে চাকরি করতেছে, একটা কন্ট্রাকচুয়াল জব, যে 2 বছর 1 বছর 3 বছর, তো কন্ট্রাক্ট শেষ, ওদের জবও শেষ আসলে। বাট যতদিন কন্ট্রাক্ট আছে একদম মানে একদম হাই স্যালারি তারা আর্ন করতেছে আর কি। তো এখন কথা হচ্ছে এই যে সিভিল ইঞ্জিনিয়ার গুলো এখানে ইনভলভ আছে, রোহিঙ্গাদের জন্য মনে করেন ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করতেছে, রোহিঙ্গাদের জন্য বাসা বানাই দিচ্ছে, রোহিঙ্গাদের জন্য প্রপার টয়লেট বানাই দিচ্ছে। এখন যখন প্রজেক্ট শেষ, মনে করেন এনজিও গুলা চিন্তা করলো যে আমাদের যা করার করছি, আর কিছু করতে পারবো না, এনজিও গুলা তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে গেল। এই ইঞ্জিনিয়াররা যারা ওইখানে মানে চাকরি করতো তারা তো আসলে রোহিঙ্গা না, তারা হচ্ছে নর্মাল বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে পড়াশোনা করে সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, ওইখানে চাকরি পাইছে, চাকরি করতেছে। আলটিমেটলি তারা যখন এখান থেকে চলে আসবে, এই যে ফ্যাসিলিটি গুলা রোহিঙ্গাদের জন্য এস্টাবলিশ করা হয়েছে, এগুলার মেনটেনেন্স, এগুলার অপারেশন, এই জিনিসগুলা কে দেখবে? কেউ দেখার আছে? আলটিমেটলি এগুলো 2 দিন পর নষ্ট হয়ে যাবে। বাট এখানে যদি মানে আমি জানি না আসলে ইনভলভ করতেছে কিনা, হয়তো করতে পারে, বাট যদি যারা এই যে রোহিঙ্গারা এই সুযোগ সুবিধাগুলো থেকে বেনিফিটেড হচ্ছে, আমি যদি সরাসরি একটা ওয়াটার ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেহেতু মানে একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতেছি আমি ওদের জন্য, একটা বিশাল ট্যাঙ্ক বানাই দিছি, ওই ট্যাঙ্কটা বানানোর সময় আমি যদি রোহিঙ্গাদেরকে সরাসরি ওখানে ইনভলভ করতে পারতাম, তো ওরা ওইখানে কাজ করবে অ্যাজ এ লেবার হিসাবে, বা ওরাও ওইখানে মনে করেন আমার কনস্ট্রাকশনের কাজে যে র মেটেরিয়াল গুলো লাগতেছে, ওদের কাছে যদি কোনো র মেটেরিয়াল থাকে ওরা সাপ্লাই দিবে, বা ওদেরকে আমি মানে মেইনটেনেন্সের সাথে ইনভলভ করতেছি, অপারেশনের সাথে ইনভলভ করতেছি, তাইলে কিন্তু তারা কাজগুলো শিখে গেলে আলটিমেটলি তাদের আর কোনো হেল্প লাগতো না, প্রজেক্ট শেষ, তারা নিজেরাই নিজেদের দেখভাল করতে পারতো। এই কনসেপ্টটাই হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন যে around the mid-70s there was a growing awareness that various approaches for rural development like community development, integrated rural development and basic need did not result the substantial rural poverty elevation। মানে 70 দশকের মাঝামাঝি এরকম হচ্ছে আপনার গ্রামগুলাতে অনেক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এই যে আপনার জিয়াউর রহমানের সময় খাল খনন করা হয়েছে, নিশ্চয়ই সবাই জানেন। তারপর হচ্ছে গ্রামের মানুষদেরকে এরকম কৃষিকাজের সাথে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। বাট আলটিমেটলি মানে গ্রামের মানুষের যে দারিদ্র দারিদ্র সেভাবে আসলে মানে বিমোচন করা সম্ভব হয়নি। ঠিক আছে? মানে পভার্টি এলিভেশন, মানে আপনার দারিদ্রতা ওইভাবে বিমোচন করা পসিবল হয়নি। এটার কারণটা কি? কারণটা হচ্ছে মানে গ্রামের মানুষ এরকম বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে লাভবান হয়েছে, বাট তারা আসলে ওদের সাথে ইনভলভ ছিল না। তারা যদি ইনভলভ থাকতো তাহলে তাদের মানে বেনিফিটটা আসলে আরো লংগিভিটি পাইতো বা আরো অনেকদিন সাস্টেইন করতো। Even subsequent effort made in some countries such as rural work, মানে বিভিন্ন দেশে হচ্ছে এরকম গ্রাম পর্যায়ে মানুষজনের জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা কনসেশনাল ক্রেডিট। কনসেশনাল ক্রেডিট মানে হচ্ছে সফট লোন। এই যে ব্যাংক থেকে লোন নেয়, মানে আমাদেরকে লোন দেয়, ব্যাংক থেকে লোন দিলে ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে ইন্টারেস্ট বা সুদ নেয়। এই সফট লোনের মানে হচ্ছে কোনো সুদ ছাড়া লোন দেয়া।
তো সরকার মনে করেন এই গ্রাম পর্যায়ে মানে গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য সফট লোনেরও ব্যবস্থা করছিল বা বিভিন্ন দেশে করে থাকে। তারপর রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, মানে গ্রামের মানুষকে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করা বা মনে করেন তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেয়া, মানে এই ধরনের জিনিস করেও আলটিমেটলি ডিড নট ইমপ্রুভ দ্য প্লাইট অফ দ্য পুয়ার অন এ সাস্টেইনড বেসিস। মানে এমন কোনো স্থায়ী ব্যবস্থা করা যায় নাই যেটা গ্রামের মানুষদের দারিদ্র্য পুরাপুরি বিমোচন করতে পারে। ইকোনমিক গ্রোথ ওয়াজ ইনসাফিসিয়েন্টলি কম্বাইন্ড উইথ ইকুইটি অর জাস্ট ডিস্ট্রিবিউশন অফ বেনিফিট। মানে এই যে একটা গ্রামে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে বা ইকোনমিক্যালি গ্রামটা ডেভেলপ হচ্ছে, গ্রাম ইকোনমিক্যালি ডেভেলপ হইলেও আপনার মানে পাওয়ারের যে সমবন্টন বা ক্ষমতার যে সমবন্টন, যে গরিব ধনী সবার কাছেই একই পরিমাণ ক্ষমতা আছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা, কোনো কিছু করার ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে প্রপারলি ডিস্ট্রিবিউট হয়নি। যার জন্য একটা গ্রামে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, একটা গ্রামে গ্রামের মানুষের জীবনযাত্রার মান হয়তো বাড়তেছে, কিন্তু এই উন্নতিটা বা এই লাভটা বেশি দিন সাস্টেইন করতেছে না। কারণ আপনার এই যে মানে অধিকার বা কোনো ডিসিশন নেওয়ার যে পাওয়ার, এই জিনিসগুলো আসলে মানে সমানভাবে সবার কাছে যাচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার মানে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারি যদি করা যাইতো, যে সবাইকে আমি একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ইনভলভ করতেছি, সবাই সেখানে কথা বলতে পারবে, সবাই সবার মতামত দিতে পারবে, সবাই সবার ডিসিশন নিতে পারবে, সবার কথাকে প্রাধান্য দেওয়া হবে, তাইলে হচ্ছে হয়তো পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর করা গেলে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের যে বেনিফিট ওইটা অনেক বেশি দিন সাস্টেইন করতো। আচ্ছা, এবার দেখেন যে ইন্টারন্যাশনাল এবং মানে বিভিন্ন আন্তর্জাতিক এবং মানে সরকারি এবং বিভিন্ন এনজিও came to realize more and more that main reason of many unsuccessful development project was and still is the lack of active, effective and lasting participation of people. মানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানে সরকার এবং বিভিন্ন এনজিও যারা আছে, তারা বুঝতে পারছে যে এরকম বিভিন্ন যে উন্নয়নমূলক প্রকল্পগুলা, এগুলা আনসাকসেসফুল বা অসফল হওয়ার পিছনে আগেরকার দিনেও যে কারণগুলা ছিল এবং বর্তমানেও যে কারণগুলো আছে, এর মধ্যে বেশিরভাগ কারণই হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভ, ইফেক্টিভ এন্ড লাস্টিং পার্টিসিপেশন অফ পিপল। মানে সরাসরি আমি যারা বেনিফিশিয়ারি তাদেরকে ইনভলভ করতে পারতেছি না, ইফেক্টিভলি ইনভলভ করতে পারতেছি না, এবং লাস্টিং পার্টিসিপেশন এবং এই ইনভলভমেন্ট আসলে বেশি দিন দীর্ঘস্থায়ী না। দেখা গেল যে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের শুরুর দিকে এটার বেনিফিশিয়ারিস এটার সাথে ইনভলভ থাকতেছে, কয়েকদিন পরে মনে করেন প্রজেক্ট শেষ, তাদের ইনভলভমেন্টও শেষ, আলটিমেটলি তারা লং টার্ম এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। ঠিক আছে, ইন পার্টিকুলার ডিসঅ্যাডভান্টেজ ওমেন অ্যান্ড ম্যান, মানে সুবিধা বঞ্চিত পুরুষ এবং মহিলা যারা, তাদেরকে আসলে আমি মানে কোনোভাবে প্রজেক্টের সাথে ইনভলভ করতে পারতেছি না। ঠিক আছে, ইন ডেভেলপমেন্ট থ্রু ভেরিয়াস প্রোগ্রাম। আচ্ছা, তারপর দেখেন যে হাউ টু ডিফাইন অর ইন্টারপ্রেট পার্টিসিপেশন। মানে এই যে পার্টিসিপেশন বা অংশগ্রহণ, সহজ বাংলায় বললে পার্টিসিপেশনের বাংলা হচ্ছে কি অংশগ্রহণ, বাট আমরা এই পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এই কনসেপ্টটা থেকে অ্যাকচুয়ালি কিভাবে পার্টিসিপেশনকে ব্যাখ্যা করতে পারি বা ইন্টারপ্রেট করতে পারি। দেখেন যে এটার অনেকগুলো ডেফিনেশন আছে, এই রেঞ্জ অফ ডেফিনেশন অ্যাভেলেবল কি কি দেখেন, sensitizing people to make them more responsive to development program and to encourage local initiatives and self help। মানে হচ্ছে মানুষজনদেরকে এই যে আপনার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলা এগুলো সম্পর্কে অনেক বেশি ভালোভাবে সেন্সিটাইজ বা বুঝাইতে হবে, তাদের মধ্যে সেন্স ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এবং তাদেরকে এনকারেজ করতে হবে তারা যেন লোকালি ইনিশিয়েটিভ নেয় ডেভেলপমেন্টের জন্য, এবং তারা যেন নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারে, তারা যেন নিজেরা নিজেদেরকে, মনে করেন আপনি চিন্তা করলেন গ্রামের মানুষদেরকে আপনি কম্পিউটার শিখাবেন। ঠিক আছে, গ্রামের মানুষ কম্পিউটার শিখলে হয়তো বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারবে, তারা সামহাও অনেক বেশি কি বলবো মানে নলেজেবল হবে বা তাদের সামনে অনেক অপরচুনিটি খুলে যাবে যদি তারা কম্পিউটার ইউজ করতে পারে। এখন আপনি তাদেরকে যখন কম্পিউটার শিখাবেন, আপনি চিন্তা করলেন যে আমি বাইরে থেকে ঢাকা থেকে একটা ট্রেনার নিয়ে গেলাম, ট্রেনার 1 মাস কম্পিউটারের বেসিক গুলো শিখাইলো, তারপর ট্রেনার ঢাকায় চলে গেল, মানে যাদেরকে শিখাইছি তাদের লাইফ একেবারে কি বলবো অনেক ভালো হয়ে গেল। ব্যাপারটা আসলে এরকম না। যদি এরকম হইতো, আপনি ওইখানে মানুষকে ট্রেনিং না দিয়ে জাস্ট বেসিক গুলা না শিখায় যদি 3-4 জন ট্রেনার বানাইতে পারতেন, মানে একজন ট্রেনার আইনা গ্রামের মানুষ থেকে 2-3 জন এরকম যারা বেশ ভালো বুঝতেছে বা অ্যাক্টিভ বা যারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারতেছে জিনিসগুলা, তাদেরকে যদি আপনি অ্যাজ এ ট্রেনার হিসেবে বিল্ড আপ করতেন, তারা হচ্ছে পরবর্তীতে গ্রামে থাকবে এবং গ্রামে এরকম সবাইকে কম্পিউটার শিখাবে, বাচ্চাদেরকে শিখাবে, বড় মানে বয়স্কদেরকে শিখাবে, তাইলে ব্যাপারটা আসলে বেশি ইফেক্টিভ হইতো। ঠিক আছে,
তারা নিজেরা নিজেদেরকে হেল্প করতো, সেলফ হেল্প। আচ্ছা, ইনভলভিং পিপল অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাক্টিভলি ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস উইথ রিগার্ডস টু দেয়ার ডেভেলপমেন্ট। মানে তাদের যে ডেভেলপমেন্ট বা গ্রামের মানুষের যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য যে ডিসিশন গুলো নিতে হবে, যে গ্রামে একটা ব্রিজ দরকার, ব্রিজটা হচ্ছে অমুক জায়গায় দরকার, ব্রিজটা অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত যাবে, এই যে ডিসিশন মেকিং গুলো আছে, এই ডিসিশন মেকিং প্রসেস গুলাতে আপনি যদি গ্রামের মানুষকে ইনভলভ করতে পারেন, কারণ তাদের কিসে লাভ, তাদের কিসে ক্ষতি, এটা তো আমি আপনি বুঝবো না, আমি আপনি বাইরের মানুষ। তাদের কোন জায়গায় ব্রিজটা হইলে সবচাইতে তারা লাভবান হবে, এটা তারা ভালো বুঝবে। তো এই ডিসিশন মেকিং প্রসেস গুলাতে যদি তাদেরকে ইনভলভ করা যায়, এটাও এক ধরনের পার্টিসিপেশন। ঠিক আছে। আচ্ছা, অর্গানাইজিং গ্রুপ অ্যাকশন টু গিভ দ্য এক্সক্লুডেড ডিসঅ্যাডভান্টেজড পিপল কন্ট্রোল ওভার রিসোর্সেস, অ্যাক্সেস টু সার্ভিস এন্ড অর বার্গেনিং পাওয়ার। মানে আপনি মনে করেন মানে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর করতে যাচ্ছেন, আপনি কি করতে পারেন, অনেকগুলো ছোট ছোট গ্রুপ করে দিতে পারেন। মনে করেন এরকম আপনি 10 জনের 4টা বা 5টা গ্রুপ করছেন। একটা গ্রুপকে দায়িত্ব দিচ্ছেন যে তারা হচ্ছে ব্রিজের জন্য, কনস্ট্রাকশনের জন্য যে সাপোর্ট হিসাবে বাঁশ বা কাঠ দরকার, তারা এগুলা যোগান দিবে। একটা গ্রুপকে আপনি বললেন ব্রিজের জন্য মানে অ্যাপার্টমেন্ট তৈরি করতে আমার যে মাটিগুলা লাগবে, মাটিগুলা তারা হচ্ছে তাদের বাড়ির সামনে যদি মাটি থাকে বা তারা মাটিটা সাপ্লাই দিবে। একটা গ্রুপকে আপনি বললেন ব্রিজের কনস্ট্রাকশনের সময় যে রাজমিস্ত্রি লাগবে, তারা হচ্ছে এজ এ রাজমিস্ত্রি বা লেবার হিসেবে এখানে কাজ করবে। তো আপনি যখন মানে এখানে দেখা যাবে এই যে আপনি 10 জন করে অনেকগুলো গ্রুপ ফরমেশন করতেছেন, এই গ্রুপগুলোর মধ্যে এরকম অনেক মানুষ থাকবে যারা আসলে সুবিধা বঞ্চিত এবং যাদের কথা আসলে কেউ চিন্তাও করে না, মানে কোনো বড় ডিসিশন নেওয়ার সময় যাদেরকে আসলে গণাও হয় না। তো তখন মানে যখন এই সুবিধা বঞ্চিত মানুষগুলা এরকম একটা কাজ করার সুযোগ পাচ্ছে বা তারা বার্গেনিং মানে তারা তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে, আলটিমেটলি তারা মানে লং টার্ম বা সাস্টেনেবলি মানে কি তারা বেনিফিটেড হচ্ছে। ঠিক আছে, তাদের বেনিফিটটা সাস্টেইন করতেছে অনেকদিন। আচ্ছা, এরপর দেখেন যে মানে স্যার গ্রামের বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে তারা তো স্যার অংশগ্রহণ করে, তারা তো জানে স্যার এগুলো। গ্রামের ওই জনপ্রতিনিধিদেরকে অংশগ্রহণ করাইলে হবে না আসলে। ঠিক আছে, কারণ মানে গ্রামের জনপ্রতিনিধি বলতে আমি হয়তো গ্রামের মাতবর, চেয়ারম্যান, এই ধরনের ক্ষমতা যাদের কাছে তাদেরকেই বুঝতেছি। তো তারা তাদের নিজেদের লাভটাই চিন্তা করে। মানে আলটিমেটলি তারা তো আসলে গ্রাসরুট পিপল না, তারা তো তৃণমূল বা একদম হতদরিদ্র না। আপনি মনে করেন গ্রামে একটা সেচ প্রকল্প চালু করতে যাচ্ছেন, ঠিক আছে, গ্রামে একটা আপনি সামহাও পানির ব্যবস্থা করবেন, এই পানির ব্যবস্থাটা তো আপনি গ্রামের ওই চেয়ারম্যান মাতবরের জন্য করতেছেন না, আপনি করতেছেন কৃষকের জন্য। তো কৃষক যদি এই প্রকল্পের সাথে ইনভলভ না থাকে, আলটিমেটলি এই প্রকল্পে 2 নাম্বারই হবে। এই প্রকল্প থেকে ওই গ্রামের যারা ক্ষমতাশালী আছে তারা লাভবান হবে, কৃষকের কোনো লাভই নেই। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। promoting the involvement of people in the planning and implementation of development effort as well as in the sharing of their benefit। ঠিক আছে, মানে আপনাকে প্রমোট করতে হবে যে গ্রামের মানুষ যদি এটার সাথে ইনভলভ হয়, এবং শুধু ইনভলভ বলতে আমি মানে কাজ করার সময় তারা অংশগ্রহণ করতেছে বা এজ এ লেবার হিসেবে কাজ করতেছে এরকম না। একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের যখন প্ল্যানিং করা হবে এবং ইমপ্লিমেন্টেশন করা হবে, সকল পর্যায়ে তাদেরকে এটার সাথে ইনভলভ করানো এবং তাদেরকে বুঝাইতে হবে যে তাদের আসলে বেনিফিটটা কি, তাদের সাথে শেয়ার করতে হবে, তাইলেই তারা মানে পার্টিসিপেট করতে আগ্রহী হবে। আচ্ছা, ইন মোর জেনারেল ডেসক্রিপটিভ টার্ম, দ্য ইনভলভমেন্ট অফ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পারসন ইন সিচুয়েশন অফ অ্যাকশন হুইচ এনহ্যান্স দেয়ার ওয়েল বিইং, দেয়ার ইনকাম, সিকিউরিটি অর সেলফ এস্টিম। মানে আমি যদি পার্টিসিপেশনকে আরো জেনারেলি বলতে যাই, এটার মানে হচ্ছে অনেক সংখ্যক বা সিগনিফিকেন্ট নাম্বার অফ পিপলকে আপনি এটার সাথে ইনভলভ করবেন তাদের নিজেদের ভালোর জন্য, তাদের ইনকাম বাড়বে, তাদের লাইফের সিকিউরিটি বাড়বে এবং সেলফ এস্টিম মানে তারা আত্মনির্ভরশীল হইতে শিখবে আলটিমেটলি এখান থেকে। এটাই হচ্ছে কি পার্টিসিপেশন। তো আমরা পার্টিসিপেশনের 5টা ডেফিনিশন দেখলাম। ঠিক আছে, তো হয়তো পরীক্ষাতে বলতে পারি যে রাইট ডাউন দ্য ডেফিনিশনস অফ পার্টিসিপেশন, তখন এই 5টা ডেফিনিশন একটু হুবহু হইতে হবে এমন কোনো কথা নাই, বাট মোটামুটি কনসেপ্ট ঠিক রেখে নিজের ভাষায় লিখলেই হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে হাউ টু পুট বেনিফিশিয়ারি পার্টিসিপেশন ইনটু প্র্যাকটিস, কিভাবে আমি এই মানে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ বা বেনিফিশিয়ারি পার্টিসিপেশনকে প্র্যাকটিস করতে পারি বা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই করার 3টা উপায় আছে, মানে 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। প্রথমটা হচ্ছে দেখেন ইনডিউসড ইনভলভমেন্ট, নামটা মনে রাখেন। মানে ইনডিউসড ইনভলভমেন্ট মানে হচ্ছে ইনভলভ হবে কিন্তু পুরোপুরি হবে না, সামান্য একটু হবে। কিভাবে দেখেন, দ্য স্ট্র্যাটেজি, ডিজাইন এন্ড ওয়ার্ক প্ল্যান অফ এ প্রজেক্ট আর প্রি ডিটারমাইন্ড। মানে একটা গ্রামে মনে করেন একটা ব্রিজ হবে, এই ব্রিজটা কিভাবে হবে, কোত্থেকে কই যাবে,
ব্রিজটা তৈরি করতে কি কি ম্যাটেরিয়াল লাগবে, ব্রিজটা কি স্টিলের ব্রিজ হবে নাকি আরসিসি ব্রিজ হবে, মানে টোটাল যে প্ল্যান বা স্ট্র্যাটেজি এটা আগেই সরকার ঠিক করে রাখছে, বা গ্রামের মানুষের এখানে কোনো ইনভলভমেন্ট নাই। এটা হচ্ছে মানে কোন একটা অর্গানাইজেশন, সরকার বা গ্রামের যে চেয়ারম্যান মাতবর, এগুলো তার আগে থেকে ঠিক করে রাখছে। ব্রিজটা যখন ডিজাইন করতেছি যে কতগুলা কলাম, কলামের সাইজ কত হবে, ব্রিজটার স্প্যান করতে হবে, ব্রিজটার স্ল্যাবের থিকনেস করতে হবে, আমি কত ডায়ার রড ইউজ করবো ব্রিজটাতে, ডিজাইনেও আসলে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষের কোনো ইনভলভমেন্ট নাই, তারা কোনো ধারণাই নেই এটা ডিজাইন সম্পর্কে। শহরের কোনো সিভিল ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করলো, ঠিক আছে। এবং ওয়ার্ক প্ল্যান মানে কর্ম পরিকল্পনা, যে আমি আগে কি কলামগুলা ঢালাই দিব, কলামগুলা ঢালাই দেওয়ার পরে আমি উপরে স্ল্যাবের জন্য ফর্মওয়ার্ক তৈরি করব, তারপর আমি স্ল্যাবটা ঢালাই দিব, মানে এই যে কর্ম পরিকল্পনা এটা সম্পর্কেও গ্রামের মানুষের কোনো ধারণা নেই। এই স্ট্র্যাটেজি, ডিজাইন, ওয়ার্ক প্ল্যান সবকিছু হচ্ছে প্রি ডিটারমাইন্ড, মানে আগের থেকে ঠিক করা আছে, গ্রামের মানুষ কিছুই জানে না। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইনডিউসড ইনভলভমেন্ট। দেখেন যে ইন্টেন্ডেড বেনিফিশিয়ারিজ আর এনকারেজ টু পার্টিসিপেট ইন ইটস অ্যাক্টিভিটিস এন্ড অবটেইন সার্টেন বেনিফিট। এখানে কি করা হচ্ছে দেখেন, যেহেতু স্ট্র্যাটেজি, ডিজাইন এবং ওয়ার্ক প্ল্যান সবকিছু আগের থেকে ঠিক করা, আগের থেকে ফিক্সড, আমি যারা ইন্টেন্ডেড বেনিফিশিয়ারি মানে এখান থেকে যারা লাভবান হবে তাদেরকে এনকারেজ করতেছি, যখন ব্রিজটা কনস্ট্রাকশন হবে তুমি আসো, তুমি আমার সাথে যোগ দাও, তুমি এজ এ লেবার বা এজ এ রাজমিস্ত্রি হিসেবে আমার সাথে কাজ করো। ওকে, তারা কাজ করলো। In various projects, people are invited to make contribution of labor and or other resources, which is also seen as a form of cost sharing. মানে বিভিন্ন প্রজেক্টে যেটা হয়, মানুষকে ইনভাইট করা হয় যে তোমরা আসো, তোমরাও আমাদের সাথে কাজ করো, তোমরাও হচ্ছে যে লেবার হিসেবে কাজ করো, অথবা তোমরাও কস্টিং শেয়ার করো। কিভাবে কস্টিং শেয়ার করবা? তোমার বাসায় মানে মাটি আছে, তুমি মাটি সাপ্লাই দাও, কারণ ব্রিজটা তৈরি করতে আমাদের মাটি লাগবে। তোমার বাসায় বালি আছে, তুমি বালি সাপ্লাই দাও। মানে তারা এগুলো আসলে বিনা পয়সায়, মানে যারা বেনিফিশিয়ারিজ বা যারা ওই গ্রামের বাসিন্দা, তারা তাদের সাধ্য মতো তাদের কাছে যে রিসোর্স গুলো আছে ওইগুলো সাপ্লাই দেয়, এবং এটাকে ধরা হয় অ্যাজ এ ফর্ম অফ কস্ট শেয়ারিং। মানে এরকম যদি একটা ব্রিজ তৈরি করা হয়, ব্রিজটা তৈরি করতে যে কস্টিং হচ্ছে, এখানে ওই গ্রামের মানুষও মানে পার্টিসিপেট করতেছে। কেন পার্টিসিপেট করতেছে বা পার্টিসিপেট করলে কি লাভ? স্বাভাবিক, আপনি যখন মনে করেন আপনার বাসার সামনে একটা রাস্তা হচ্ছে, রাস্তাটা সরকার তৈরি করতেছে, আপনার কোনো ইনভলভমেন্ট নাই, ওই রাস্তা ঠিক আছে না ঠিক নাই, ওই রাস্তায় মনে করেন বৃষ্টির পানি জমে রাস্তা গর্ত হয়ে যায়, আপনার কিন্তু কোনো টেনশন নেই, কারণ ওখানে সরকারের টাকা গেছে। বাট আপনার বাসার সামনে যে রাস্তা হচ্ছে, ওই রাস্তাটা তৈরি করতে যদি সরকার অর্ধেক টাকা দিত, আপনি নিজে অর্ধেক টাকা দিতেন, তাহলে কি আপনি ওই রাস্তাটার মেনটেনেন্স প্লাস ওই রাস্তার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনি নিজে কেয়ারফুল থাকতেন না, কারণ ওইখানে আপনার নিজের টাকা গেছে। ঠিক আছে, মানে আপনি যখন এই রাস্তার দ্বারা বেনিফিটেড হচ্ছেন, আপনি এবং আপনাকে যখন সরকার এই রাস্তার কনস্ট্রাকশনের সময় ইনভলভ করতেছে, এবং আপনার পকেট থেকে যখন টাকাও যাচ্ছে, তখন কিন্তু আপনি এই রাস্তার যে লংগিভিটি বা রাস্তাটা যেন বেশি দিন টিকে, আপনি কিন্তু ওইদিকে বেশি কেয়ারফুল থাকবেন। কারণ 2 দিন পর যদি রাস্তা নষ্ট হয়, সরকার আবার রাস্তা বানাবে, আপনার থেকে আবার টাকা নিবে, আপনি অবশ্যই এটা চাবেন না ডাবল টাকা দিতে। আচ্ছা, তাহলে ইনডিউসড ইনভলভমেন্ট আমরা কি বুঝলাম? যে স্ট্র্যাটেজি, ডিজাইন, ওয়ার্ক প্ল্যান এগুলো আগের থেকে ঠিক করা, যখন জিনিসটা মেইনলি স্টাবলিশ হবে বা কনস্ট্রাকশন হবে, তখন হচ্ছে আমি গ্রামের মানুষকে ইনভাইট করতেছি যে ভাই আসো, কাজ করো, এবং তোমার যদি কোনো রিসোর্স থাকে, মালামাল থাকে, বাঁশ, মাটি, বালি, সিমেন্ট, তুমি এগুলো কন্ট্রিবিউট করতে পারো সেগুলো। এটাই হচ্ছে কোন ধরনের ইনভলভমেন্ট? এটা হচ্ছে ইনডিউসড ইনভলভমেন্ট। আচ্ছা, এরপর দেখেন যে টাইপ 2, মানে এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ইনভলভমেন্ট, যে ট্রানজিটরি। ট্রানজিটরি কথাটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে মোবিলাইজেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, মানে আপনি আহ, গ্রামের মানুষ কোন একটা প্রজেক্টের সাথে ইনভলভ হচ্ছে, বাট ইনভলভমেন্টটা লং টার্মের জন্য না, ইনভলভমেন্টটা হচ্ছে ক্ষণস্থায়ী মানে শর্ট টার্মের জন্য। ঠিক আছে, the people participate in certain specific temporary tasks mainly for the development of their community, but there is no institutional base or structure, groups or organization for more sustained participation. মানে হচ্ছে গ্রামের মানুষ মনে করেন এইবার কোন একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের স্ট্র্যাটেজিক প্ল্যান, ওয়ার্ক প্ল্যান, ডিজাইন সবকিছুর সাথে ইনভলভ আছে, বাট প্রবলেম হচ্ছে তাদের কোনো অর্গানাইজেশন নেই বা তাদের কোনো সংগঠন নাই, যেটা হচ্ছে পরবর্তীতে তাদের এই ইনভলভমেন্টটাকে অ্যাক্টিভ রাখবে, যার জন্য প্রজেক্ট যখন শেষ হচ্ছে তাদের ইনভলভমেন্টও শেষ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ট্রানজিটরি মোবিলাইজেশন, মানে ক্ষণস্থায়ী একটা অ্যাক্টিভিটি যেটা প্রজেক্ট শেষ হইলে শেষ। ঠিক আছে, আর টাইপ 3টা দেখেন যে গ্রুপ ফরমেশন। এখন আমি যেটা করতেছি, একটা স্ট্রাকচার বা একটা অর্গানাইজেশন বানাই দিচ্ছি, যারা হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, the project has a specific objective to help create new or strengthen existing self-formed and self-run groups organization through which the rural people gain access to resources, inputs, services and
পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দ্য প্রজেক্ট অলসো বাই মিনস অফ সেলফ প্রপোজড অ্যাকশন। মানে এখানে আমি কি করতেছি, এক্সিস্টিং যে গ্রুপগুলো আছে বা মানে আগে মানে যদি কোনো গ্রুপ না থেকে থাকে তাহলে আমি কি করতেছি, নতুন গ্রুপ ফরমেশন করতেছি এবং এক্সিস্টিং গ্রুপগুলোকে আরো শক্তিশালী করার চেষ্টা করতেছি একটা স্ট্রাকচার বা কাঠামোর মধ্যে এনে তাদেরকে আমি একটা অর্গানাইজেশনের আওতায় নিয়ে আসতেছি বা তাদেরকে আমি একটা অর্গানাইজেশন তৈরি করে দিচ্ছি, যে অর্গানাইজেশনটা কি করতেছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, মানে ডিসিশন মেকিং হোক বা তারা যদি কোনো মডিফিকেশন করতে চায় বা তারা যদি তাদের কোনো মতামত প্রকাশ করতে চায় যে আমাদের গ্রামে ব্রিজটা হচ্ছে মানে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত না হয়ে মানে অমুক জায়গায় হইলে ভালো হয় এবং তাদের কথা শোনা হচ্ছে, তখন আলটিমেটলি তারা শুধুমাত্র আপনার মানে যখন ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছে তার সাথে ইনভলভ না থেকে একদম প্ল্যানিং থেকে শুরু করে প্রজেক্ট কমপ্লিট হওয়া পর্যন্ত তারা ইনভলভ থাকতেছে এবং কমপ্লিট হওয়ার পরও তারা কি মেইনটেনেন্স অপারেশন এগুলোর সাথেও তারা ইনভলভ থাকতেছে। এটা হচ্ছে টাইপ 3 গ্রুপ ফরমেশনের কাজ। দিস লেটার টাইপ অফ ফুল পার্টিসিপেশন লিডস অলসো টু এম্পাওয়ারিং অফ দ্য পুয়ার। মানে এই যে আমরা তিন ধরনের পার্টিসিপেশন দেখলাম, প্রথমটা ছিল কি ইনডিউসড পার্টিসিপেশন, যেখানে প্ল্যানিং ফেজে কোনো ইনভলভমেন্ট নাই, জাস্ট কনস্ট্রাকশন ফেজে মনে করেন ইনভলভমেন্ট আছে। তারপর দেখলাম কি ট্রানজিটরি মোবিলাইজেশন, মানে হচ্ছে একটা ক্ষণস্থায়ী সময়ের জন্য তারা ইনভলভ হচ্ছে, প্রজেক্টও শেষ, তাদের ইনভলভমেন্টও শেষ। তারপর দেখলাম কি গ্রুপ ফরমেশন, এখানে কি হচ্ছে আমি গ্রুপ না থাকলে নতুন গ্রুপ তৈরি করতেছি, আর যদি মানে আগের থেকে গ্রুপ থেকে থাকে তাহলে এগুলোকে আরো স্ট্রং করতেছি, তাদের অর্গানাইজেশন তৈরি করে দিচ্ছি, তাদেরকে একটা স্ট্রাকচার বা কাঠামো তৈরি করে দিচ্ছি। এবং এর মাধ্যমে কি হচ্ছে যে দ্য লেটার টাইপ অফ ফুল পার্টিসিপেশন লিডস অলসো টু এম্পাওয়ারিং অফ দ্য পুয়ার। মানে এই যে পরবর্তী বা এই যে 3 নাম্বার টাইপটা গ্রুপ ফরমেশন, এটার মাধ্যমে আপনি ফুললি গ্রামের মানুষকে পার্টিসিপেট করাইতে পারতেছে এবং আলটিমেটলি তারা এম্পাওয়ার্ড বা তাদের আসলে একটা কর্মসংস্থান বা তাদের হাতে আসলে ক্ষমতা যাচ্ছে বা তারা ক্ষমতা চর্চা করার একটা অধিকার পাচ্ছে। So their groups and organization they obtain not only access to resources but also decision making and bargaining power as well as a base for sustained self development effort। মানে কেবলমাত্র আপনি গ্রুপগুলা তৈরি করার মাধ্যমে তারা যে কেবলমাত্র যে রিসোর্স গুলা আছে এই রিসোর্স গুলাতে এক্সেস পাচ্ছে তাই না। মনে করেন রিসোর্স বলতে হচ্ছে আমি কাঁচামাল বা র মেটেরিয়াল যেগুলো আছে এগুলা গ্রামের মানুষের র মেটেরিয়াল গ্রামের মানুষ নিজেরা ইউজ করতে পারতেছে, শুধুমাত্র রিসোর্স যে তাদের কাছে আমি দিচ্ছি তা না, বাট ডিসিশন মেকিং এবং বার্গেনিং পাওয়ার। মনে করেন যে শহরের ইঞ্জিনিয়ার বলতেছে যে গ্রামের ব্রিজটা 4টা কলাম হইলেই হবে, বাট গ্রামের মানুষের মনে হচ্ছে যে না 4টা কলাম হইলে আসলে ঠিক না, এখানে 6টা বা 7টা কলাম হইলে ভালো হয়, কারণ এই ব্রিজের উপর দিয়ে ট্রাকও যাবে। এখন শহরের ইঞ্জিনিয়ার মনে করেন জানো না যে আসলে এই ব্রিজের উপর দিয়ে ট্রাক যাবে, সে হচ্ছে এজ এ ডিজাইন লোড হিসেবে শুধুমাত্র মানে গরুর গাড়ি, তারপর হচ্ছে মনে করেন ঠেলা গাড়ি বা এরকম ছোট ছোট রিক্সা, সাইকেল, ভ্যান, এই জিনিসগুলো চিন্তা করছে, বাট সে বড় কোনো ট্রাকের কথা কনসিডার করেনি। বাট গ্রামের মানুষের মনে হচ্ছে যদি ব্রিজ যেহেতু হচ্ছেই তাহলে একটু ভালো করেই হোক, এটার উপর দিয়ে যদি ট্রাক যেতে পারে তাহলে তো ভালো। তো তারা তখন বার্গেনিং করতে পারে যে না আমাদের ব্রিজটা এমন ভাবে ডিজাইন করেন যেন এটার উপর দিয়ে ট্রাকও চলতে পারে। ঠিক আছে, তো মানে এটা হচ্ছে আসলে টাইপ 3 গ্রুপ ফরমেশন। আচ্ছা, সেলফ ডেভেলপমেন্ট এন্ড সেলফ রিলায়েন্স শুড ইনফ্যাক্ট বি অ্যান আউটকাম অফ পার্টিসিপেশন। মানে আমি যখন গ্রামের মানুষকে পার্টিসিপেট করাচ্ছি এটার একটা মানে আউটকাম বা এটার একটা আউটপুট হইতে হবে আত্ম উন্নয়ন, সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরশীলতা। মানে গ্রামের মানুষ যেন নিজেদেরকে ডেভেলপও করতে পারে এবং তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, বা সেলফ রিলায়েন্ট হয়। Through participation, the poor not only gradually practice self-development, but may also contribute to modify the existing system of the non-poor, which left them out of development to varying extent. মানে শুধুমাত্র এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে ইনভলভমেন্টের মাধ্যমে গ্রামের মানুষ যে সেলফ ডেভেলপ হবে বা তাদের নিজেদের যে আত্ম উন্নতি হবে এটাই না, আত্ম উন্নয়নের পাশাপাশি তারা গ্রামের যে ক্ষমতাশালী আছে বা মানে যারা একটু মাতবর চেয়ারম্যান টাইপের আছে তারা যে এতদিন ডিসিশন মেকিং পাওয়ার গুলো তাদের কাছে রেখে দিছিল এটাও চেঞ্জ হবে। ঠিক আছে, মানে যারা নন পুয়ার মানে এতদিন মনে করেন একটা সিস্টেমের রাইট বা ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল নন পুয়ার বা ধনী সমাজের কাছে, আর আপনি যদি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর করতে পারেন তাহলে এই সিস্টেমটা অনেকটাই চেঞ্জ হবে এবং ডিসিশন মেকিং স্টেপ গুলাতে হচ্ছে ধনী গরিব সবাই পার্টিসিপেট করতে হবে। এটাই হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর মেইন থিম। ঠিক আছে, আমাদের আজকের স্লাইড মোটামুটি শেষ। কনসেপ্টটা কি বুঝতে পারছেন?
দেখি বুঝতে পারেন নাই কোনটা? তিন ধরনের পার্টিসিপেশনের কথা বললাম, একটা হচ্ছে কি, প্রথমটা ছিল ইনডিউসড পার্টিসিপেশন, তারপরটা হচ্ছে ইনভলভমেন্ট, ট্রানজিটরি মোবিলাইজেশন, আর তিন নম্বরটা হচ্ছে গ্রুপ গ্রুপ ফরমেশন। ফরমেশন। জি স্যার। ঠিক আছে, আর হচ্ছে পার্টিসিপেশনের পাঁচটা ডেফিনেশন দিছিলাম। প্রথমটা ছিল সেন্সিটাইজিং পিপল, মানে তাদেরকে সেন্সিটাইজ করা অ্যাবাউট দেয়ার বেনিফিট, তারা যে আসলে লাভবান হবে। কি কি ছিল একটু দাঁড়ান আবার দেখি। পার্টিসিপেশনের পাঁচটা আমরা ডেফিনেশন দেখছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে না স্যার। এই যে প্রথমটা কি ছিল যে একটু দাঁড়ান, কি হলো? Sensitizing people to make them more responsive to development program and to encourage local initiatives and self-help, মানে তারা যেন নিজেরাই গ্রাম পর্যায়ে উদ্যোগ নিতে পারে ডেভেলপমেন্টের জন্য, এবং তারা যেন একজন একজনকে হেল্প করতে পারে। এটা ছিল প্রথম ডেফিনিশন পার্টিসিপেশনের। সেকেন্ডটা ছিল ইনভলভিং পিপল অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাক্টিভলি ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস উইথ রিগার্ড টু দেয়ার ডেভেলপমেন্ট, মানে তাদের উন্নয়নের জন্য যে ডিসিশন মেকিং প্রসেস গুলো আছে তাদেরকে ইনভলভ করানো। তিন নম্বরটা হচ্ছে অর্গানাইজিং গ্রুপ অ্যাকশন টু গিভ দ্য এক্সক্লুডেড ডিসঅ্যাডভান্টেজ পিপল কন্ট্রোল ওভার রিসোর্সেস, মানে যারা হচ্ছে একেবারে সুবিধা বঞ্চিত, যারা হচ্ছে একেবারে বাতিল শ্রেণী, সমাজের নির্যাতিত নিষ্পেষিত বাতিল শ্রেণী, তাদেরকে ইনভলভ করা, তারা যেন বার্গেনিং পাওয়ার পায় বা তারা যেন বিভিন্ন রিসোর্স অ্যাক্সেস করতে পারে। এটা ছিল তিন নাম্বার। চার নম্বরটা কি ছিল? প্রমোটিং দ্য ইনভলভমেন্ট অফ পিপল ইন দ্য প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট এফোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য শেয়ারিং অফ দেয়ার বেনিফিট। ঠিক আছে, মানে ইনভলভ করাইতে হবে তাদেরকে কিভাবে, প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন সবগুলো স্টেপে তাদেরকে ইনভলভ করাইতে হবে এবং তাদের বেনিফিট গুলো তাদের সাথে শেয়ার করা। আর পাঁচ নাম্বারটা ছিল কি? মোর জেনারেল ডেসক্রিপটিভ টার্ম, দ্য ইনভলভমেন্ট অফ এ সিগনিফিকেন্ট নাম্বার অফ পারসন ইন সিচুয়েশন অফ অ্যাকশন হুইচ এনহ্যান্স দেয়ার ওয়েল বিং, দেয়ার ইনকাম, সিকিউরিটি এন্ড সেলফ এস্টিম বা অফ সেলফ এস্টিম। ঠিক আছে, এই ছিল পাঁচটা ডেফিনেশন, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জাস্ট মেইন জিনিসগুলা আরেকবার দেখে আমার সাথে সাথে একটু বলেন তো দেখি। তাহলে পার্টিসিপেশনের যে পাঁচটা ডেফিনিশন, প্রথম ডেফিনিশনটা কি ছিল? স্যার সেন্সিটাইজিং, জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখবে, যে সেন্সিটাইজিং, তারপর হচ্ছে আর আরো দুইটা ওয়ার্ড ছিল, সেলফ হেল্প কিওয়ার্ড, জি স্যার। আর কি সেলফ হেল্প, আর হচ্ছে লোকাল ইনিশিয়েটিভ, লোকালি যারা তেন উদ্যোগ নিতে পারে, ইনিশিয়েটিভ। ঠিক আছে, এবারে এই তিনটে কিওয়ার্ড মনে রাখলে আপনি লিখতে পারবেন যে সেন্সিটাইজিং পিপল অ্যাবাউট দ্যার ডেভেলপমেন্ট, টু মোটিভেট দেম টু অ্যাকমপ্লিশ সেলফ হেল্প অ্যান্ড টু টেক লোকাল ইনিশিয়েটিভ। আপনি বানায় লিখলেন, ঠিক আছে, আগে পরে নিজের মতো করে সেন্টেন্স অ্যাড করে বানায় লিখলেন, জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখতেছেন। সেকেন্ডটা কি ছিল? ইনভলভিং পিপল অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড স্যার। ইনভলভমেন্ট পিপল, এটা মানে প্ল্যানিং ফেজে, মেইনটেনেন্স ফেজে তাদেরকে ইনভলভ করা ছিল, তাই না? জি স্যার, জি স্যার। ইনভলভিং করেন ছিল আপনি স্যার। জাস্ট ইনভলভমেন্ট অফ পিপল একটু মনে রাখলে লিখতে পারবেন যে ইনভলভমেন্ট পিপল ইন প্ল্যানিং ফেজ, ডেভেলপমেন্ট ফেজ অফ এ ডেভেলপমেন্ট প্রজেক্ট। তিন নম্বরটা কি ছিল? স্যার অর্গানাইজিং, প্রমোট, গ্রুপ অ্যাক্টিভিটি। গ্রুপ অ্যাক্টিভিটি। জি স্যার, গ্রুপ অ্যাক্টিভিটি। আপনি লিখলেন যে অর্গানাইজিং গ্রুপ অ্যাক্টিভিটি, মানে গ্রুপ অ্যাক্টিভিটি করার মাধ্যমে আপনি যারা একেবারে এক্সক্লুডেড পিপল, মানে সুবিধা বঞ্চিত যারা ছিল, এক্সক্লুডেড পিপল, তাদেরকে আপনি কি দিচ্ছেন? অ্যাক্সেস টু রিসোর্স। ঠিক আছে, আর চার নম্বরটা কি ছিল? স্যার প্রমোটিং, স্যার প্রমোটিং, প্রমোটিং সেলফ ডেভেলপমেন্ট বোধ হয়, তারপর এন্ড আর কি ছিল? প্রমোটিং সেলফ ডেভেলপমেন্ট এন্ড তাদেরকে তাদের লাভ সম্পর্কে বুঝাইতে হবে, এন্ড শেয়ার বেনিফিটস, এরকম কিছু একটা ছিল, তাদের সাথে বেশি বেশি শেয়ার করা যায় তারা আসলে কিভাবে বেনিফিটেড হবে। আর পাঁচ নম্বরটা কি ছিল?
ফার্স্ট নাম্বারটা কি ছিল? খেয়াল নেই স্যার। আমারও খেয়াল নেই। ডেসক্রিপটিভ টার্ম হ্যাঁ, মানে ফার্স্ট নাম্বারটা ছিল যে even subsequent effort made some countries such as descriptive term the involvement of a significant number of person মানে আচ্ছা ফার্স্ট নাম্বারটা ছিল হচ্ছে involvement significant number, তারপর হচ্ছে তাদের সেলফ এমপ্লয়েড হবে, তাদের আর্নিং বাড়বে, তাদের ইনকাম বাড়বে, এরকম কয়েকটা পয়েন্ট ছিল। ঠিক আছে, তো এই পাঁচটা গেল ডেফিনিশন। আর আমাদের বেনিফিশিয়ারিজ এর তিনটা যে ওয়ে বা তিনটা মাধ্যম ছিল যে কিভাবে আমি পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এনশিওর করতে পারি। একটা ছিল ইনডিউসড ইনভলভমেন্ট ট্রানজিটরি মোবিলাইজেশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, আর লাস্টেরটা হচ্ছে আপনার গ্রুপ ফরমেশন। জি স্যার। এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, এখান থেকে তিনটা কোশ্চেন পড়তে হবে খালি। একটা সম্ভবত এই যে এই তিন ধরনের স্টেপের এই যে ইনডিউসড ইনভলভমেন্ট, ট্রানজিটরি মোবিলাইজেশন, গ্রুপ ফরমেশন, এগুলোর ডেসক্রিপশন পড়তে হবে। আর এই পার্টিসিপেশন বলতে আমরা কি বুঝি, যে পাঁচটা ডেফিনেশন দেখলাম আমরা, এই ডেফিনেশন গুলো পড়তে হবে। আর একটা কোশ্চেন আছে শুরুর দিকে, বোধহয় শুরুর দিকে কি পড়তে হবে, শুরুর দিকে আমি কোশ্চেনের লিস্ট এটাও দিয়ে দিব, মানে পরে যখন এর সাথে মিড টার্মের পরে আমরা যেই চ্যাপ্টার গুলো করবো, মানে আজকে মনে করেন আমরা মিডের আগে পাঁচটা টপিক শেষ করলাম, মিডের পরে আজকে 6 নম্বর টপিক শুরু করলাম। মেইন পরীক্ষার সময় যখন কোয়েশ্চেন হবে প্রথম পাঁচটা টপিক থেকে পার্ট এ, আর আজকে থেকে এই যে টপিকটা শুরু করলাম এখান থেকে সামনের দিনে যা যা পড়বো এখান থেকে হচ্ছে পার্ট বি। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের ল্যাব হবে না? আপনাদের এই সেমিস্টারে ল্যাব দুইটা বাকি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ল্যাব আর একটা সম্ভবত ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ল্যাব। আর স্যার আগের সেমিস্টারের ল্যাব গুলো? আপনাদের যেটা আগের সেমিস্টারে কি কি ল্যাব বাকি আছে? স্যার জিওটেক বাকি ছিল। হ্যাঁ, তারপর ইটাপস এর ল্যাবটা বাকি ছিল স্যার। ইটিএফএস এর ল্যাবটা বাকি ছিল, তার মানে আপনাদের টোটাল ল্যাব বাকি থাকতে মানে বাকি আছে 4টা। স্যার স্যার 4-1 এ তো মনে হয় স্যার 3টা ল্যাব ছিল স্যার, আমরা ল্যাব একটাও করিনি। স্যার 5টা টোটাল। মানে আপনাদের যারা এক ব্যাচ সিনিয়র ওদেরও ল্যাবগুলা ওরা যখন মানে থিওরি কোর্স করতেছিল হয় নাই, পরে যেটা হয়েছে ওদের ফাইনাল পরীক্ষার পরে ওরা এক সপ্তাহ টানা ভার্সিটিতে গেছে, টানা ভার্সিটিতে এক সপ্তাহ বা 2 সপ্তাহের মতো গেছে, মানে টানা গিয়ে মনে করেন প্রত্যেকদিন একটা করে এক্সপেরিমেন্ট করছে, মানে ট্রান্সপোর্ট ল্যাবের একটা করে এক্সপেরিমেন্ট প্রত্যেকদিন করে ওদের 4 দিন বা 5 দিন বা 6 দিনে 6টা এক্সপেরিমেন্ট শেষ। এরপর ওটা ফাইনাল হয়ে গেছে। এরপর আবার টানা এক সপ্তাহ হচ্ছে ভার্সিটিতে গিয়ে ওই ডাব্লিউআরই আতিক স্যার একটা ল্যাব নেয়, ওই ল্যাবটা করছে, এরপর ওটার পরীক্ষা হয়, ওটা শেষ। মানে হয়তো এবারও একই হবে, আপনাদের ফাইনাল পরীক্ষার পরে হয়তো মানে একটা ডেট দিয়ে দিবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সবাইকে আসতে হবে, এবং যারা ঢাকার বাইরে আপনাদের জন্য তখন হয়তো হোস্টেল খুলুক, মানে থাকার ব্যবস্থাও মানে করে দিবে আর কি। ঠিক আছে স্যার আমাদের এবার পরীক্ষাগুলো কি স্যার অনলাইনে হওয়ার চান্স আছে স্যার নাকি? মনে তো হচ্ছে, মনে তো, বাট মানে এখন আসলে বুঝতেছি না, কারণ আজকে দেখলাম ঢাকা ভার্সিটিতে হল বন্ধ কিন্তু সরাসরি পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে খবরে দেখলাম যে হোস্টেল বা হলগুলো এখনো বন্ধ, কিন্তু যারা পরীক্ষার্থী তারা এসে সরাসরি পরীক্ষা দিতে পারতেছে বা পরীক্ষা। স্যার মেডিকেলেরও তো স্যার নাকি সামনাসামনি পরীক্ষা হবে। হইতে পারে, আমি মেডিকেলটা জানি না, বাট আমি একটু আগে খবরে দেখছিলাম ঢাকা ভার্সিটিতে এরকম মানে পরীক্ষা সরাসরি হবে। তো যদি এরকম হয় তাহলে হয়তো আপনাদের পরীক্ষা সরাসরি হইতে পারে। কি দরকার স্যার, ঝামেলা করার দরকার আছে? আমার তো মনে হয় সরাসরি হলে ভালো, আপনারা বাসায় বসে 1 লাখ পরীক্ষা দেন, বোর ফিল স্যার করেন। অনলাইনে ক্লাস করে অফলাইনে এক্সাম। হ্যাঁ, অনলাইনে ক্লাস করে অফলাইনে এক্সাম। ক্লাস তো অনলাইনে করাই যায়, কারণ মানে মেইন তো হচ্ছে কথা শোনা আর না বুঝলে জিজ্ঞেস করা। ঠিক আছে, ওইটার তো অপশন পাচ্ছেন। আর পরীক্ষা অফলাইনে দেওয়া যে কথা, অনলাইনে দেওয়া তো একই কথা, তাই না? যাই হোক, আচ্ছা এবার আমাকে একটা বলেন, এই মানে আবার আমরা পড়ালেখায় ফেরত আসি, আপনারা কি এরকম কোন মুভি দেখছেন যেখানে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ ব্যাপারটা চোখে পড়ছে? বলতে পারবেন? হিন্দি মুভি, আমি মানে আমার স্যার দাঙ্গাল স্যার আমির খানের একটা মুভি ছিল। দাঙ্গালের মধ্যে তো আমির খান কুস্তি করে। ও জি স্যার, হ্যাঁ স্যার ওটাতে না, মানে ওখানে স্যার এনভায়রনমেন্ট ছিল স্যার গ্রামের মানুষ। দাঙ্গালের মধ্যে হচ্ছে আমির খান তার দুই মেয়েকে হচ্ছে অলিম্পিকে পাঠানোর জন্য মানে প্রিপেয়ার করে। আচ্ছা,
শাহরুখ স্যার খানের স্বদেশ হ্যাঁ স্বদেশের মধ্যে আপনার শাহরুখ খান হচ্ছে নাসার বিজ্ঞানী, সে হচ্ছে চলে আসছে গ্রামে থাকার জন্য। গ্রামে এসে সে চিন্তা করলো যে গ্রামের ইলেকট্রিসিটি নাই, গ্রামের মানুষজন কষ্ট পাচ্ছে। সে কি করছে, পানি থেকে গ্রামে হচ্ছে এরকম একটা আর্টিফিশিয়াল ওয়াটার টারবাইন ক্রিয়েট করে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। বাট ওইখানে কি সে একলা কাজ করছে? তার পক্ষে তো একলা কাজ করা পসিবল না। না স্যার, গ্রামের সে ওইখানে লোকজন কাজ পুরো করছে। গ্রামের মানুষকে ইনভলভ করছে। এখন মনে করেন সে ইনভলভ করে যদি আবার আমেরিকাতে ফেরত গিয়ে নাসা চাকরি শুরু করতো, আলটিমেটলি গ্রামের মানুষ এটা ঠিক মতো মেনটেনেন্স করতে পারতো কি পারতো না তার কোনো গ্যারান্টি নেই। সে কিন্তু লাস্ট পর্যন্ত থাইকা গেছিল গ্রামে, সে কিন্তু আর আমেরিকাতে জি মনে হয় স্যার। ফেরত যায়নি। মানে মেইনলি মনে করেন ইঞ্জিনিয়ার যদি বাইরের হয়, সে একটা প্রজেক্ট দাঁড়া করাইলো তারপর সে চলে গেল, লাভ নাই। বাট যারা ওই এলাকার বাসিন্দা তারাই যদি এটার সাথে ইনভলভ থাকে, তাহলে এরকম একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট অনেক বেশি বেনিফিট দিবে বা অনেক বেশি দিন সাস্টেইন করবে। এটাই হচ্ছে পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ এর মেইন থিম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমাদের আজকের টপিকটা খুবই সহজ একটা টপিক, এটার এক লাইনেও টপিকটা বলা যায়। এটার মানে কি, যারা লাভবান হবে তাদেরকে ইনভলভ করা, শেষ। তারপরে অনেক থিওরিটিক্যাল জিনিসপত্র দেখলাম টুকটাক। বাট নেক্সট দিন আমরা প্রফেশনাল প্র্যাকটিসের যেই টপিকটা শুরু করব, এই টপিকটা হচ্ছে আমাদের পুরা কোর্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইথিক্স। ঠিক আছে, আপনারা যখন ইঞ্জিনিয়ার হবেন আপনাদের কিছু ইথিক্যাল ব্যাপার স্যাপার মাথায় রাখতে হবে। এবং আমাদের যে আপনারা সবাই জানেন যে আমরা বলি আমাদের আইবি এক্রিডিটেশন দরকার, আইবি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আইবি এক্রিডিটেশন আছে নাকি নাই। বাট এখন হচ্ছে যত দিন যাচ্ছে এই আইবি এক্রিডিটেশনের আসলে তেমন কোনো ভ্যালু নেই। এখন হচ্ছে পুরা ওয়ার্ল্ডে সবগুলো ইউনিভার্সিটি বেইট বা ওয়াশিংটন অ্যাকর্ড এগুলার অ্যাক্রিডিটেশন নিচ্ছে। ঠিক আছে, কারণ এটা সুবিধা হচ্ছে আপনি যদি আইবির অ্যাক্রিডিটেশন পান তাহলে আপনার সার্টিফিকেটটার ভ্যালু শুধুমাত্র বাংলাদেশে সব জায়গায় আছে মনে করেন। বাট আপনি যদি এরকম বেইট বা ওয়াশিংটন অ্যাকর্ডের অ্যাক্রিডিটেশন পান তাহলে হচ্ছে আপনার সার্টিফিকেট এই বেইট যতগুলা দেশ হচ্ছে এই বেইটের মেম্বার, 180টা দেশ আছে বেইটের মেম্বার, আপনার সার্টিফিকেট প্রত্যেকটা দেশে অ্যাকসেপ্টেড। আপনি আপনার বাংলাদেশের সার্টিফিকেট দিয়ে বাইরের দেশগুলো থেকে চাকরি করতে পারবেন। হয়তো আপনারা এটার সুবিধাটা পাবেন না কারণ আপনারা এখনই পাস করে বের হয়ে যাচ্ছেন। ইভেন আরো 2-3 বছর মধ্যেও বাংলাদেশে এই সিস্টেম চালু হবে কিনা আমরা জানি না, মনে হয় না সম্ভব, কারণ এটা অনেক একটা কমপ্লেক্স প্রসেস। এটার জন্য আলাদাভাবে কারিকুলাম তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, টিচিং মেথড পুরাই চেঞ্জ করতে হয়, অনেক ঝামেলা, লেন্দি প্রসেস। বাট এই ওবি বা এটাকে বলা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। আমরা এখন কি করতেছি, আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদেরকে একটা জিনিস শিখাচ্ছি, বাট আপনারা একটা জিনিস শিখে আলটিমেটলি প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারতেছেন কিনা। সাপোজ আপনাদেরকে আরসিসিতে আমরা বিমের ডিজাইন শিখাচ্ছি, কলামের ডিজাইন শিখাচ্ছি, স্ল্যাবের ডিজাইন শিখাচ্ছি, বাট আলটিমেটলি আপনাকে যদি এখন একটা 2 তলা বিল্ডিং ডিজাইন করতে কেউ দেয় বা 3 তলা বিল্ডিং কেউ ডিজাইন করতে দেয়, আপনি ডিজাইন করতে পারবেন? না স্যার, পারবো না স্যার। এটাই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের প্রবলেম। বাট ওই ওবিতে হচ্ছে আপনাকে আমি শুধু বিম কলাম শিখাই ছেড়ে দিব না, বা কোনো ইউনিভার্সিটি তখন শুধুমাত্র বিম কলামের ডিজাইন বা স্ল্যাবের ডিজাইন শিখাই ছেড়ে দিবে না। যেন হচ্ছে পুরাপুরি এটা এনশিওর করা হবে যে আপনি এগুলার ডিজাইন শিখে আলটিমেটলি একটা 3 তলা বা 4 তলা বা 5 তলা বিল্ডিং নিজে হাতে কলমে পুরা ডিজাইন করতে পারতেছেন কিনা, ওইটা যাচাই বাছাই করা হবে। এবং আপনাকে যদি পরীক্ষায় পাস করতে হয় আপনাকে এরকম একটা 4 তলা বা 5 তলা বিল্ডিং ডিজাইন করেই পরীক্ষাতে পাস করতে হবে। তো ওই ওবির একটা পার্ট হচ্ছে ইথিক্স, যারা ইঞ্জিনিয়ার হবে তাদেরকে ইথিক্স পড়াইতে হবে। আপনারা এখন পর্যন্ত মনে হয় না 1 থেকে 4 পর্যন্ত যতগুলো কোর্স পড়ছেন কোন কোর্সে ইথিক্স পড়ছেন কোথাও? না পড়েন স্যার, নাই। ঠিক টাইপের কোনো প্রফেশনাল কোর্স প্র্যাকটিসেই হচ্ছে ইথিক্স পড়ানো হয়। এবং ইথিক্স এর স্লাইডটা হচ্ছে একটু বেশ ভালোই বড় সড়ো স্লাইড, হয়তো আমাদের ইথিক্স শেষ করতে 3টা ক্লাস লাগবে। তো স্যার, এটা কি থিওরিক্যাল স্যার? হ্যাঁ, পুরোপুরি থিওরিটিক্যাল। এবং এখানে এত থিওরি, ধারা আর ধারা, মনে করেন এই যে আইনের যে বিভিন্ন ধারা আছে না, যে অমুক ধারার আন্ডারে অমুক রে কারাদণ্ড জি দেয়া স্যার, হইলো, বুঝতে অমুক রে পারছি। ফাঁসি দেয়া হইলো, এরকম ওই ইথিক্সও দেখবেন 7টা মেইন ধারা আছে। ধারাগুলাকে ক্যানন বলে, ক্যানন। ওই 7টা ধারার আন্ডারে আবার সাব ধারা আছে কতগুলো, প্রত্যেকটার আন্ডারে 3-4টা করে সাব এরকম সাব ডিভিশন আছে। তো হয়তো আপনাদের পরীক্ষার জন্য আমি বলে দিব যে মেইন 7টা ধারা মনে রাখলেই হবে, ভিতরে যে সাব ধারাগুলো আছে বা সাব ডিভিশন গুলো আছে এত কিছু মনে না রাখলেও চলবে, যেহেতু বেশি লেন্দি হয়ে যায়। আচ্ছা, তো সামনের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন আর কি। রোল নাম্বার 1 Yes, sir. Yes.